আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ইংলিশ লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সেহগাল এই সম্পূর্ণ লেসনটির আমরা বাংলা অর্থ সহ পড়ব লাইন বাই লাইন। সেই সঙ্গে প্রতিটা ইউনিটের শেষে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরও কিন্তু আমরা জেনে নেব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখো, তাহলে সম্পূর্ণ যে লেসন রয়েছে অর্থাৎ এখানে 3টি ইউনিট দেওয়া আছে, ইউনিট 1, 2 অ্যান্ড 3। প্রতিটা ইউনিটের প্রতিটা লাইনের তোমরা বাংলা অর্থ খুব ভালোভাবে এখান থেকে বুঝতে পারবে এবং সেই সঙ্গে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু অনায়াসে তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। তো চলো আমরা দেখে নিই ক্লাস 10 এর ইংলিশ লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সেহগাল। তো এখানে দেখো পাসিং অ্যাওয়ে এই কথার অর্থ হচ্ছে মারা যাওয়া, আর বাপু বলতে মহাত্মা গান্ধীর কথা বলা হচ্ছে। তো মহাত্মা গান্ধীর যে মারা যাওয়ার ঘটনা সেটাই কিন্তু এই লেসনটির মধ্যে আমাদের বর্ণনা করা হয়েছে। প্রথমে যেটা দেওয়া আছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর বলতে লেখিকার কথা বলা হচ্ছে, আর টেক্সট হচ্ছে গল্পটির কথা বলা হচ্ছে। তো দেখো অথর লেখিকা সম্পর্কে প্রথমে এখানে কি দেওয়া আছে, নয়নতারা সেহগাল 1927 ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশন। তো নয়নতারা সেহগাল এর জন্ম হচ্ছে 1927 খ্রিস্টাব্দে। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ, এবং তিনি হচ্ছে ইংরেজিতে প্রথম ভারতীয় মহিলা লেখিকা টু রিসিভ ওয়াইড রিকগনিশন, যিনি হচ্ছেন একটা বিশাল একটা পরিচিতি পেয়েছিলেন। রিকগনিশন মানে হচ্ছে পরিচিতি বা পরিচয়। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. তো এখানে দেখো হার ফিকশন বলতে তার যে তিনি কল্পকাহিনী বা কথা কাহিনী যেগুলো তিনি লিখেছিলেন সেগুলো ডিলস উইথ, সেগুলো তিনি আলোচনা করেছিলেন কি না ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। পলিটিক্যাল চেঞ্জেস মানে হচ্ছে রাজনৈতিক যে পরিবর্তন ঘটেছিল, রাজনৈতিক পরিবর্তন ঘটার ফলে যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, ঠিক আছে, সেই ক্রাইসিসের ভারতের কীরকম রেসপন্স সেখানে ছিল বা ভারতের কীরকম প্রতিক্রিয়া ছিল সেই বিষয় নিয়েই সাধারণত তিনি তার যে লেখাগুলো লিখেছিলেন সেই ধরনের আলোচনা তিনি করেছিলেন আর কি। এরপর দেখো সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর দ্য নোভেল রিচ লাইক আস। তো এখানে বলা হয়েছে সি ওন মানে হচ্ছে জয়লাভ করা, অর্থাৎ এখানে তিনি পেয়েছিলেন আর কি। সি ওন তিনি পেয়েছিলেন দ্য সাহিত্য একাডেমি, অর্থাৎ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বা পুরস্কার তিনি পেয়েছিলেন 1986 খ্রিস্টাব্দে। ফর হার নোভেল, তার একটা নোভেল বা উপন্যাসের জন্য, সেটা কি রিচ লাইক আস, এই উপন্যাসটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এরপর দেখো দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকোলেট কেক রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। তো দ্য টেক্সট বলতে আমরা যে গল্পটা এখন পড়বো এই গল্পটা অ্যান্ড এক্সট্রাক্ট মানে হচ্ছে একটা সংক্ষিপ্ত একটা অংশ আর কি, ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। এই যে প্রিজন অ্যান্ড চকলেট কেক নামে তার একটা স্মৃতিকথা রয়েছে, ঠিক আছে, সেখান থেকেই এটা নেওয়া হয়েছে এই গল্পটা যেটা আমরা এখন পড়বো। রিকাউন্টস, এবং এই গল্পটা বর্ণনা করবে আমাদের কাছে। রিকাউন্টস বলতে এখানে বর্ণনা করা। দ্য ইনসিডেন্টস মানে হচ্ছে ঘটনা। ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজির মৃত্যুর যে ঘটনা সেটাই কিন্তু আমাদের কাছে এই যে গল্পটা আমরা পড়বো যেটা নেওয়া হয়েছে এই প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে, সেটা আমাদের এখানে বর্ণনা করা হয়েছে গান্ধীজির মৃত্যুর ঘটনা আর কি। ইট vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. তো দেখো ইট vividly describes, vividly মানে হচ্ছে পরিষ্কারভাবে, এটা পরিষ্কারভাবে বর্ণনা করে নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস, শুধুমাত্র লেখিকার যে ব্যক্তিগত হতাশার যে ঘটনা সেটাই শুধু কিন্তু এখানে বর্ণনা করা হয়নি আর কি, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন অফ দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধীর যে পাসিং অ্যাওয়ে মারা যাওয়াতে সমস্ত জাতি বলতে সমস্ত ভারতবাসীর যে দুঃখ, গ্রিফ মানে হচ্ছে কষ্ট বা দুঃখ, যে দুঃখ কষ্ট সেটাও কিন্তু এই লেখার এই গল্পটার মাধ্যমে কিন্তু পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো আমরা মূল আমাদের যে লেসন সেটা পড়বো। রিড দ্য ফলোয়িং, যেটা পড়ো। ইউনিট 1-এ যেটা দেওয়া আছে দেখো, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone call. তো আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা পান করছিলাম, অ্যাট হোম মানে বাড়িতে, অন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলায়, অফ 30th January 1948 1948 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি, দিনটা ছিল 1948 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি
সন্ধ্যাবেলায় যখন লেখিকা চা পান করছিলেন। হোয়েন আই ওয়াজ কল্ড, যখন আমাকে ডেকে পাঠানো হয়েছিল টু বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল, একটা টেলিফোন কলের দ্বারা আমাকে ডেকে পাঠানো হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। তো গান্ধীজি হ্যাড বিন শট মানে হচ্ছে কি গুলিবিদ্ধ হওয়া। তো গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন অন হিজ ওয়ে, তার পথে, টু আ প্রেয়ার মিটিং বলতে কি প্রার্থনা সভা, তিনি প্রার্থনা সভার পথে যাচ্ছিলেন আর সেই সময় তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। তো আই ওয়াজ নাম্ব মানে হচ্ছে অসাড় হয়ে যাওয়া, আমি অসাড় হয়ে গিয়েছিলাম। উইথ শক মানে হচ্ছে শোকাহত হয়ে পড়া, অর্থাৎ আমি এতটাই শোকাহত হয়ে পড়েছিলাম যে গাড়িতে ওঠার সময় আমি যেন আমার শরীরটা যেন অসাড় হয়ে গিয়েছিল এরকম। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। তো অ্যাট দ্য বিড়লা হাউস, অর্থাৎ বিড়লা হাউসে গান্ধীজিজ রিলেটিভস, গান্ধীজির আত্মীয় স্বজন, রিলেটিভস মানে আত্মীয় স্বজন, অ্যান্ড ফলোয়ার্স এবং অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড অর্থাৎ জড়ো হয়েছিল বা একত্রিত হয়েছিল, রাউন্ড হিজ বডি তার শরীরের চারিদিকে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। তো দেয়ার ওয়াজ সাইলেন্স মানে নীরবতা, ইন দ্য রুম ঘরের মধ্যে নীরবতা বিরাজ করছিল। ওকে, অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু ডেলি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। তো ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ অর্থাৎ বাপুজির এই মৃত্যুর যে কথা সেটা কি হয়েছিল, হ্যাড স্প্রেড মানে ছড়িয়ে গিয়েছিল, স্প্রেড মানে ছড়িয়ে গিয়েছিল থ্রু দিল্লি মানে দিল্লির বিভিন্ন জায়গায়, লাইক আ ফ্লেম মানে হচ্ছে কি আগুনের শিখার মধ্যে ছড়িয়ে গিয়েছিল। ফ্যান্ড বাই উইন্ড, ফ্যান মানে হচ্ছে বাতাস দেওয়া বা বাতাস বওয়া, বাই উইন্ড মানে হচ্ছে ফ্যান মানে বাতাস করা আর কি, অর্থাৎ বাতাস বওয়ার ফলে বা বাতাস দিলে আগুন যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে বাতাস বইলে, সেরকমভাবে গান্ধীজির মৃত্যুর যে কথা সেটাও কিন্তু দিল্লির চারিদিকে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তো স্যাড মানে কি দুঃখিত পুরুষ এবং মহিলার যে দল তারা কী করেছিল, হ্যাড কালেক্টেড মানে জড়ো হয়েছিল বা একত্রিত হয়েছিল অ্যারাউন্ড বিড়লা হাউসের চারিদিকে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। তো আউট অফ এভরি উইন্ডো প্রত্যেকটা জানালার বাইরে, ওয়ান কুড সি একজন দেখতে পাচ্ছিল, আ ব্রাউন ব্লার অফ ফেসেস, ব্রাউন মানে হচ্ছে বাদামি রঙের, ব্লার মানে ঝাপসা, বাদামি রঙের ঝাপসা মুখগুলো সেই জানলার বাইরে দিয়ে দেখা যাচ্ছিল আর কি। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কেউ কিন্তু কোনো শব্দ করছিল না, তারা কেউ কোনো শব্দ করেনি, সব চুপচাপ ছিল। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, এবং সেখানে ছিল একটা অস্বাভাবিক একটা নীরবতা বিরাজ করছিল। ঠিক আছে, সাইলেন্স মানে হচ্ছে নীরবতা, আনন্যাচুরাল মানে হচ্ছে অস্বাভাবিক, যেটা স্বাভাবিক নয়। সাধারণত অনেক মানুষ এক জায়গায় একত্রিত হলে কিন্তু নীরবতা বিরাজ করে না, সেখানে হইহট্টগোল কথাবার্তা এরকম কিন্তু হয়, কিন্তু সেখানে কি হয়েছিল, গান্ধীজির মৃত্যুতে প্রচুর মানুষ সেখানে একত্রিত হয়েছিল, তার ফলে কিন্তু তবুও কিন্তু তাদের মধ্যে কোনো হইহট্টগোল বা এরকম কথাবার্তা হচ্ছে না, সবাই কিন্তু চুপচাপ হয়ে গেছিল, সবাই এতটাই শোকাহত হয়ে পড়েছিল। ঠিক আছে, তার জন্য ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। তো ইট ওয়াজ অ্যাজ ইফ মানে এটা যেন মনে হচ্ছিল, টাইম মানে সময়, স্টুড মানে দাঁড়িয়ে পড়েছে, স্টিল মানে হচ্ছে স্থিরভাবে দাঁড়িয়ে পড়েছে, ফর দোজ ফিউ মিনিটস মানে ওই কয়েকটা মিনিটের জন্য সময়টা যেন একবারে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, এরকম মনে হয় যেন সময় যেন চলছেই না। এর পরের অংশে দেখো, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। তো দ্য পিপল ওয়ার টু স্টান্ড মানুষজন এতটাই হতভম্ব হয়ে পড়েছিল, স্টান্ড বলতে এখানে হতভম্ব হয়ে পড়া। ওকে, টু স্পিক ইন দ্য বিগিনিং, ওকে যেন তারা প্রথম দিকে কথাই বলতে পারছিল না, অর্থাৎ গান্ধীজির মৃত্যুতে সমস্ত মানুষ এতটা শোকাহত হয়ে পড়েছিলেন, ওকে যে তারা প্রথমে নিজেদের মধ্যে কথাবার্তাই বলতে পারছিলেন না এরকম। এরপর দেখো, ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। ল্যাটার মানে হচ্ছে পরে কী করলো, দে ক্ল্যামার্ড তারা হইহট্টগোল করতে লাগলো, ক্ল্যামার্ড মানে হচ্ছে কথা বলা আর কি, ঠিক আছে গোলযোগ করা, তারা গোলযোগ করতে লাগলো, ওয়াইডলি মানে ভীষণভাবে, শাউটিং চিৎকার করতে লাগলো, অ্যান্ড ক্রাইং এবং কাঁদতে লাগলো। তো প্রথম কয়েকটা মিনিট সবাই চুপচাপ ছিল, তারপর আবার সবাই কী করতে লাগলো, আর্তনাদ করতে লাগলো, কেউ কান্নাকাটি করতে লাগলো, কেউ চিৎকার করতে লাগলো এরকম। দে জোসেল্ড ওয়ান আনাদার ইন আ
টু ব্রেক ইনটু দ্য হাউস। তো দে জোসেল্ট ওয়ান আনাদার, জোসেল্ট মানে হচ্ছে কি ধাক্কাধাক্কি করা, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করতে লাগলো। ইন আ স্টেম্পেড মানে হচ্ছে পদপৃষ্ঠ করা, অর্থাৎ এতটাই ধাক্কাধাক্কি হচ্ছিল যেন মনে হচ্ছিল কেউ পদপৃষ্ঠ হয়ে পড়বে এরকম। টু ব্রেক ইনটু দ্য হাউস, ব্রেক ইনটু মানে হচ্ছে প্রবেশ করা, ঘরে প্রবেশ করা, হচ্ছে সেই বিড়লা হাউসের ভেতরে প্রবেশ করার জন্য তারা একে অপরকে কিন্তু প্রচণ্ডভাবে ধাক্কাধাক্কি করা শুরু করলো। দে they calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. So they calmed মানে কি শান্ত হওয়া, they calmed মানে তারা they calmed a little মানে একটু, তারা একটু শান্ত হলো when it was announced যখন এটা অ্যানাউন্স করা হলো বা ঘোষণা করা হলো, অ্যানাউন্স মানে কি ঘোষণা করা, দ্যাট দে উড বি অ্যালাউড যে তাদেরকে অনুমতি দেওয়া হবে, টু সি মানে দেখতে, গান্ধীজি অর্থাৎ গান্ধীজিকে, বিফোর দ্য ফিউনারাল বলতে অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাদেরকে সবাইকে এই গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। যখন এটা ঘোষণা করা হলো তখন সবাই একটু শান্ত হলো আর কি। এরপর দেখো when one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me। এখানে কি বলা হচ্ছে, when মানে যখন, one is faced কোনো একজন ফেস করে বা সম্মুখীন হয়, with দ্য শক অফ আর লাভড ওয়ান্স ডেথ, তার কোনো প্রিয় ব্যক্তির যখন মৃত্যুর শোকে যখন কেউ শোকাহত হয় এবং সে মৃত্যুর তার সম্মুখীন যখন হয় আর কি, কেউ আমাদের কোনো মানুষের যখন তার প্রিয়জন যখন হারিয়ে যায় বা মারা যায় তখন কি করে, ওয়ান হুইম্পার্স সে ফুপিয়ে কেঁদে ওঠে এবং গুমড়ে কেঁদে ওঠে। আর কি বলে না, হোয়াট উইল বিকাম অফ মি, আমার এখন কি হবে, নাও মানে আমার এখন কি হবে, হোয়াট হি হ্যাজ দ্যাট হি হ্যাজ লেফট মি, যে সে এখন আমাকে ছেড়ে চলে গেছে তার ফলে এখন আমার কি হবে, এরকমই কোনো প্রিয়জন চলে গেলে এটাই মানে কান্না করতে করতে কিন্তু এটাই বলে থাকে আর কি। দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। তো বলা হচ্ছে দিস ওয়াজ সিওরলি মানে নিশ্চিতভাবে, দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চেন নিশ্চিতভাবে এই কোশ্চেনটা ছিল আপার মোস্ট মানে হচ্ছে সমস্ত মানুষের, ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, মর্নিং বলতে হচ্ছে এই যে শোকাহত মানুষ যারা বিড়লা হাউসে এসেছিল তাদের সকলেরই মনে কিন্তু এই প্রশ্নটা ছিল যে গান্ধীজি তো চলে গেছেন, গান্ধীজি সবার প্রিয় ছিল আর কি, তিনি তো চলে গেছেন, এখন আমাদের কি হবে। ওকে, দে লুকড লাইক আ লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা একটা হারিয়ে যাওয়া শিশু। ওকে, প্রত্যেকটা মানুষকে দেখে মনে হচ্ছিল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন ম্যানি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। তো ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন ম্যানি অফ আওয়ার্স হার্ট, অর্থাৎ এই কোয়েশ্চেনটা আমাদেরও অনেকের মনের মধ্যেই কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল, অ্যাজ উই স্যাট যখন আমরা বসেছিলাম, স্টিল শকড এবং তখন আমরা ভীষণ শোকাহত ছিলাম, অ্যান্ড আনবিলিভিং এবং তখনও আমাদের কাছে এই ব্যাপারটা একটা অবিশ্বাসও ছিল যে গান্ধীজি চলে গেছেন, এটা যেন বিশ্বাসই করতে পারছেন না। এরপর দেখো, উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। তো উই লিসেন্ড টু আমরা শুনলাম, দ্য ব্রডকাস্ট মানে রেডিওতে সম্প্রচার করতে শুনলাম, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের মানুষকে এই ব্রডকাস্টের মাধ্যমে বলা হচ্ছে, রেডিও বেতার এর মাধ্যমে বলা হচ্ছে যে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু আর নেই অর্থাৎ বেঁচে নেই। এরপরে ওয়ার্ড নেক্সটে দেখো এই শব্দগুলো দেওয়া আছে, এর মানেগুলো আমরা এখান থেকে জেনে নিই একবার। ক্ল্যামার্ড এটার মানে কি, ডিমান্ডেড লাউডলি মানে হচ্ছে উচ্চ স্বরে কোনো কিছু ডিমান্ড করা বা চাহিদা করা, অর্থাৎ এখানে হই হট্টগোল করা এরকম। এরপর জোসেল্ট মানে হচ্ছে ফোর্সড ওয়ান্স ওয়ে বাই পুশিং, অর্থাৎ ঠেলাঠেলি করা বা ধাক্কাধাক্কি করা, ঠিক আছে, কাউকে জোর করে ফোর্স করে ধাক্কা মারা, সেটাই হচ্ছে জোসেল্ট। এরপর হচ্ছে হুইম্পার্স মানে মেক্স লো ক্রাইং নয়েজ, অর্থাৎ কান্নার যে খুব হালকা যে আওয়াজ, ফুপিয়ে কান্না, সেটাকে বলা হচ্ছে হুইম্পার্স। এরপর হচ্ছে এক্সারসাইজ কম্প্রিহেনশন এক্সারসাইজ দেওয়া আছে, নাম্বার 1 বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যে এই শব্দগুলো এগুলো দেওয়া আছে, সঠিক উত্তরটা আমাদের বেছে নিয়ে লিখতে বলা হচ্ছে। নাম্বার 1 দেওয়া আছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু দ্য বিড়লা হাউস, দ্য অথর্স হাউস, আ প্রেয়ার মিটিং, আ ফ্যামিলি গ্যাদারিং। তো গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন কোন পথে, এখানে উত্তর কী হবে, আ প্রেয়ার মিটিং,
ঠিক আছে, প্রেয়ার মিটিংয়ে যখন তিনি যাচ্ছিলেন প্রার্থনা সভাতে তখনই তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। নাম্বার বিতে দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই আ লেটার, টেলিফোন কল, টেলিগ্রাম, আ পাবলিক ব্রডকাস্ট। তো লেখিকা গান্ধীজির মৃত্যুর খবর কীভাবে পেয়েছিলেন? একটা টেলিফোন কলের মাধ্যমে। তো অপশান 2 সঠিক হবে, আর টেলিফোন কল। নাম্বার সি হচ্ছে when one is faced with the shock of a loved one's death, one whimpers, laughs, claps, shouts। তো যখন একজন তার প্রিয় ব্যক্তির মৃত্যুর সম্মুখীন হয় তখন সে কী করে? হুইম্পার্স মানে হচ্ছে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ঠিক আছে, তো এরপর আমরা চলো ইউনিট 2টা পড়বো। ঠিক আছে, ইউনিট 2 এখান থেকে রিড দ্য ফলোয়িং, অর্থাৎ চলো নিচেরটা পড়তে বলা হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা এখন নিচের এই অংশটা পড়বো, ইউনিট 2 এই অংশটা। প্রথমে দেখো, গান্ধীজিজ ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। অর্থাৎ গান্ধীজিজ ফিউনারাল, গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটা কী হয়েছিল? ওয়াজ টু টেক প্লেস মানে হওয়ার কথা ছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পর। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। তো আওয়ার্স ইন অ্যাডভান্স মানে ঘন্টার পর ঘন্টা আগে, মানে ঠিক আছে, মানে কিছু ঘন্টা আগেই, অ্যাডভান্স মানে হচ্ছে আগে। পিপল লাইন্ড মানুষজন লাইন দিয়েছিল, দ্য রুট মানে হচ্ছে রাস্তার দুধারে আর কি, রাস্তায় লাইন দিয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, তার যে গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া, ঠিক আছে, যেটা হবে সেটাকে ফলো করার জন্য বা অনুসরণ করার জন্য আগের থেকেই মানুষজন লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার spoke for us all when she said simply we will walk। তো এখানে বলা হচ্ছে মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, অর্থাৎ পদ্মশ্রী যিনি হচ্ছেন কে? মিসেস নাইডুর মেয়ে। স্পোক ফর আস অল আমাদের সকলের হয়ে বললেন কি? when she said simply, এবং তিনি এটা বললেন যে সিম্পলি উই উইল ওয়াক, আমরা সিম্পলি হাঁটবো। ওকে, অর্থাৎ গান্ধীজি যে সব যাত্রা যাবে তার সঙ্গে এরা হাঁটবে আর কি। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। তো ইট ইজ দ্য লাস্ট টাইম, এটা হচ্ছে একেবারে শেষের সময় বা শেষবার। উই শ্যাল বি ওয়াকিং আমরা হাঁটতে থাকবো উইথ বাপু, অর্থাৎ এই শেষবারের জন্য আমরা বাপুর সঙ্গে হাঁটতে থাকবো বা হাঁটবো। তো নেক্সট দেখবো আমরা, এরপর দেখো ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। তো এটা ছিল একটা অ্যাগোনাইজিং ওয়াক বা হাঁটা। ঠিক আছে, অ্যাগোনাইজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক একটা হাঁটা। তো এই যে হাঁটাটা গান্ধীজির সঙ্গে যারা হাঁটছেন আর কি, তো এটা লেখিকা বলছেন এটা ছিল একটা যন্ত্রণাদায়ক একটা হাঁটা। যন্ত্রণাদায়ক বলতে হাঁটার যন্ত্রণা নয়, এখানে তিনি যে মারা গেছেন, ঠিক আছে, সেই কষ্টে সেই যন্ত্রণার কথাই কিন্তু বলা হচ্ছে। ওকে, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। তো থাউজেন্ডস মানে কি হাজার হাজার মানুষ, সাইলেন্টলি মানে নীরবভাবে, ওয়াচড দ্য প্রসেশন এই শবযাত্রাটা দেখছিল। এরপর দেখো, বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। তো বাপু শুয়েছিল অন অ্যান ওপেন ট্রাক, একটা খোলা একটা ট্রাকের ওপরে, ট্রাক মানে লরি যেটা, ঠিক আছে, সেই ট্রাকের ওপরে বা লরির ওপরে শুয়েছিল। কভার্ড উইথ ফ্লাওয়ার, এটাকে কভার করা হয়েছিল কি? ফুল দিয়ে, এবং ফুল দিয়ে ঢাকা ছিল বাপুর শরীরটা। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। তো থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষ ওয়েপ্ট কাঁদছিল, ট্রাইং টু টাচ মানে ছোঁয়ার চেষ্টা করছিল, বাপুস ফিট মানে বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন থিক ক্রাউড। তো ইট ওয়াজ ইম্পসিবল এটা ছিল অসম্ভব, টু মুভ মানে হচ্ছে যাওয়া বা নড়াচড়া করা, ইন দ্য থিক ক্রাউড এই যে থিক ক্রাউড মানে ঘন যে ভিড় আর কি, প্রচণ্ড ভিড়, এই প্রচণ্ড ভিড়ের মধ্যে মানে যাওয়াটা ছিল অসম্ভব। এরপরে দেখো, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল। তো অ্যাজ আই মুভড ফরওয়ার্ড যখন আমি সামনের দিকে মুভ করলাম বা যাওয়ার চেষ্টা করলাম, স্লোলি মানে ধীরে ধীরে, আই আন্ডারস্টুড আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল আমি শুধুমাত্র, গ্রিভিং মানে হচ্ছে দুঃখ বা শোকার্ত, এই শোকার্ত আমি শুধুমাত্র এই শোকার্ত মানুষদের মধ্যে কিন্তু নেই। This was even more than the funeral procession of India's beloved leader. তো দিস ওয়াজ এটা ছিল ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন বলতে এই যে শবযাত্রা, অফ ইন্ডিয়াস বিলাভড লিডার এই ভারতবর্ষের যে
প্রিয়তম যে নেতা, ঠিক আছে, তো সেই নেতার শব যাত্রার থেকেও কিন্তু এটা একটা বড় ঘটনা ছিল। I was among people for whom working with বাপু had a special meaning। এখানে বলা হচ্ছে আই ওয়াজ অ্যামং পিপল, আমি সেই সমস্ত মানুষের মধ্যে ছিলাম, ফর হোম, যাদের কাছে ওয়ার্কিং উইথ বাপুর সঙ্গে হাঁটাটা হ্যাড আ স্পেশাল মিনিং, একটা বিশেষ একটা অর্থ ছিল। ঠিক আছে, বাপুর সঙ্গে হাঁটা মানে তার একটা বিশেষ একটা অর্থ ছিল হাঁটাটাও, সেটাই বলা হচ্ছে। এরপর দেখো, উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। তো উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি, ভারতবর্ষের যে রিসেন্ট হিস্ট্রি অর্থাৎ সাম্প্রতিক যে ইতিহাস, সেই ইতিহাসে স্মুথ মানে কি মসৃণ, আর রাফ মানে অমসৃণ, সেই মসৃণ এবং অমসৃণ পথে আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again। তো we could not now accept, আমরা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, গ্রহণ করতে পারছিলাম না দ্য ফ্যাক্ট, এই ব্যাপারটা, দ্যাট দ্য ম্যান, যে মানুষটা, হু হ্যাড লেড আস ওভার ম্যানি ডিফিকাল্ট প্যাথ, যে মানুষটা আমাদের অনেক কঠিন রাস্তার মধ্যে দিয়ে আমাদের পরিচালিত করেছিলেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস আগেন, তিনি আমাদের সঙ্গে আর কখনোই হাঁটবেন না। ওকে, এই কথাটা আমরা কিন্তু গ্রহণ করতে পারছিলাম না বা নিতে পারছিলাম না। বাপু স্লাইড ফিগার হ্যাড ওয়ার্কড টাফ ইন হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। তো বাপুর স্লাইড ফিগার, বাপুর যে হালকা যে তার যে ফিগার, ওকে, সেই শরীর নিয়ে, হ্যাড ওয়ার্ক, তিনি হেঁটেছিলেন, টাফ ইন হ্যান্ড, হাতে একটা লাঠি নিয়ে, ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একটা বিশাল একটা অংশে তিনি হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। তো টু ওয়াক, হাঁটা মানে হচ্ছে একটা স্লো প্রোগ্রেস, ধীরে ধীরে অগ্রগতির দিকে এগিয়ে চলা, এটাই হচ্ছে হাঁটার একটা মিনিং আর কি। ওকে, হাঁটার একটা অর্থ। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স। তো ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, অর্থাৎ যখন কেউ হাঁটে তখন কি হয়, তখন তার চিন্তা করার জন্য, ইট ইজ থিঙ্ক মানে চিন্তা করার জন্য, পরিষ্কারভাবে চিন্তা করার জন্য সে কিন্তু একটা সময় পায় যখন ধীরে ধীরে হাঁটা হয়। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং তোমার চারপাশে যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু খুব কাছ থেকে লক্ষ্য করার বা পর্যবেক্ষণ করার একটা সুযোগই কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে হাঁটার একটা মানে ফল আর কি। ওকে, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স। তো ফ্রম স্মল ইনসেক্টস মানে খুব ছোটো ছোটো কীটপতঙ্গ থেকে শুরু করে যে দিগন্তের অনেক দূরবর্তী যে দিগন্ত রয়েছে, সেই সব কিছু কিন্তু আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি বা দেখতে পারি। ওকে, যখন আমরা হাঁটবো তখন, তো হাঁটার ফলে কিন্তু এই জিনিসগুলো হতে পারে আর কি। ওকে, এরপর দেখো, মোর এভার টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। তো মোর এভার মানে উপরন্তু, টু ওয়াক মানে হাঁটা, ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু অ্যাভারেজ ইন্ডিয়া, অর্থাৎ গড়পড়তা যে ভারতবর্ষী বা গড় ভারতবাসীর কাছে এই যে হাঁটাটাই কিন্তু একমাত্র উপায় ছিল। অর্থাৎ সেই সময়, যে সময়কার কথা বলা হচ্ছে, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল বা স্বাধীনতার আগে, সেই সময় কিন্তু বেশি যানবাহন ছিল না, অর্থাৎ বেশিরভাগ মানুষকে সাধারণত হাঁটাহাঁটি করেই কিন্তু যাতায়াত করতে হতো। তো সেটা ছিল মানুষের একটা একমাত্র পথ, হাঁটাটা। ইট required no vehicle except his own body and cost him nothing but his energy। তো ইট রিকোয়ার্ড নো ভেহিক্যাল, ওকে, এটা কিন্তু হাঁটার জন্য কিন্তু কোনো ভেহিক্যাল বা কোনো যানবাহনের প্রয়োজন হয় না, এক্সেপ্ট হিজ ওন বডি, শুধুমাত্র নিজের যে শরীর সেটারই প্রয়োজন হয়। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং এর জন্য কোনো কস্ট বা মূল্য দিতে হয় না, বাট হিজ এনার্জি, শুধুমাত্র আমাদের শরীরের যে এনার্জি বা শক্তি সেটারই কিন্তু অপচয় হয়, তার জন্য কিন্তু আমাদের কোনো মূল্য দিতে হয় না। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই যে নেসেসিটি বা এই প্রয়োজনীয়তাটাই তিনি নিয়েছিলেন, অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট। এবং তিনি কী করতেন, অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস বলতে এখানে সাধারণ যে জিনিস, এবং তিনি খুব সাধারণ জিনিসগুলোই কিন্তু নিতেন, এবং সেই সাধারণ জিনিসগুলোকে তিনি কী করতেন, ট্রান্সফার করতেন, মানে পরিবর্তন করে ফেলতে পারতেন। আর জয়ফুল এফোর্ট মানে হচ্ছে একটা আনন্দদায়ক একটা প্রচেষ্টায়।
ঠিক আছে। অর্থাৎ এখানে গান্ধীজি কী কী করতেন, তার জীবনযাপন করার জন্য কিন্তু খুব সাধারণ জিনিসগুলোই তিনি ব্যবহার করতেন, বেশি বিলাসিতা তিনি কিন্তু করতেন না, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, এবং সেগুলো নিয়ে তিনি খুশি থাকতেন। এরপর দেখো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওয়ার্ড নেক্সট, প্রথমে স্টাফ দেওয়া আছে। স্টাফ মানে হচ্ছে ওয়াকিং স্টিক, মানে হচ্ছে হাঁটার যে লাঠি, সেটাগুলো হচ্ছে স্টাফ। এরপর ক্ল্যারিটি মানে হচ্ছে এবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট অর আন্ডারস্ট্যান্ড সামথিং, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে কোনো কিছু বোঝা এবং কোনো কিছু ভাবার জন্য একটা পরিষ্কার ক্ষমতা, সেটাই হচ্ছে ক্ল্যারিটি, মানে পরিষ্কারভাবে আর কি। কমন প্লেস মানে অর্ডিনারি, অর্থাৎ সাধারণ। এরপর কম্প্রিহেনশন এক্সারসাইজ যেটা দেওয়া আছে 4 নম্বর দাগে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে সঠিক উত্তরগুলোকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ বেছে নিতে হবে। নাম্বার 1, গান্ধীজিজ ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস অন দ্য ডে অফ হিজ ডেথ, 2 days after his death, 1 day after his death, a week after his death। তো গান্ধীজিজ ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটা কবে হওয়ার কথা ছিল? 1 day after his death, তার মৃত্যুর একদিন পরে। এরপর দেখো নাম্বার বিতে যেটা দেওয়া আছে, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুজ নিস সিস্টার ফ্রেন্ড ডটার। তো পদ্মশ্রী ছিল মিসেস নাইডুর ডটার, অর্থাৎ কন্যা ছিলেন। এরপর নাম্বার সিতে যেটা দেওয়া আছে, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান ফ্ল্যাগ, স্ট্যাফ, আমব্রেলা, ক্যান। তো হাঁটার সময় বাপু কী করতেন, তার হাতে একটা স্ট্যাফ মানে হচ্ছে কি লাঠি রাখতেন। ঠিক আছে, তো এখানে অপশান দুইটা আমাদের সঠিক উত্তর হবে। এরপর আমরা দেখব ইউনিট 3তে। ইউনিট 3তে আমাদের কী আছে সেটা আমরা দেখে নেব। এখানে প্রথমে কী বলা হচ্ছে, রিড দ্য ফলোয়িং, অর্থাৎ নিচেরটা পড়ো। ওকে, তো সাম ডেজ আফটার দ্য ফিউনারাল আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। তো সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, এই যে গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়াটা সম্পন্ন হয়েছিল তার কয়েকদিন পরে, আর স্পেশাল ট্রেন, একটা বিশেষ একটা ট্রেন, টুক গান্ধীজিজ অ্যাসেস, গান্ধীজির যে মানে শেষ যেটা থাকে আর কি, ঠিক আছে, যে ভস্য যেটা হয় আর কি, ঠিক আছে, তার অস্থি ভস্য, যেটা অ্যাসেস মানে হচ্ছে ছাই, অর্থাৎ ছাই বলতে এখানে যে অস্থি ভস্য সেটাকে কোথায় আনা হয়েছিল? টু এলাহাবাদ, মানে এলাহাবাদে নিয়ে আসা হয়েছিল একটা স্পেশাল ট্রেনে করে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, যে কামরাটা কী করা হয়েছিল? ডেকড মানে হচ্ছে সাজানো হয়েছিল, ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন সিং ভজন, এবং ট্রেনের মধ্যে মানুষজন কী করেছিল? ভজন গিয়েছিল। পিপল ডিড নট উইপ অ্যানি মোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তো পিপল ডিড নট উইপ অ্যানিমোর, মানুষজন কিন্তু আর কাঁদল না, কেন না? ফর দে কুড ফিল, তারা অনুভব করতে পারছিল গান্ধীজিজ প্রেজেন্স, গান্ধীজির যে প্রেজেন্স বা উপস্থিতি সেটা তারা অনুভব করতে পারছিল, অ্যামিড দ্য ফ্লাওয়ার্স, এই ফুলগুলোর মধ্যে, অ্যান্ড দ্য সংস, এবং গানের মধ্যে। অ্যাট এভরি স্টেশন সোরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ অ্যাট এভরি স্টেশন, প্রতিটা স্টেশনে সোরোফুল ক্রাউডস মানে এই দুঃখী যে জনতা, ঠিক আছে, ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, তারা প্ল্যাটফর্মগুলোকে ভরিয়ে তুলেছিলেন। এরপর দেখো অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। তো এই গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটা এলাহাবাদে পৌঁছালো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড ইন দ্য Ganges where a huge crowd had gathered at the bank। তো এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য অ্যাসেস, এই যে গান্ধীজির যে অস্থি ভস্য সেটা ওয়ার ইমার্জড মানে হচ্ছে বিসর্জন করা হয়েছিল ইন দ্য গাঙ্গেস, অর্থাৎ গঙ্গা নদীতে। হোয়ার আ হিউজ ক্রাউড, যেখানে একটা ক্রাউড মানে প্রচুর একটা জনতা, হ্যাড গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, অ্যাট দ্য ব্যাঙ্ক অর্থাৎ এই নদীর তীরে, গঙ্গা নদীর তীরে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আফটারওয়ার্ডস তারপর, উই অল আমরা সবাই, ওয়েন্ট মানে চলে গিয়েছিলাম, ওয়েন্ট ব্যাক অর্থাৎ ফিরে গিয়েছিলাম, টু দিল্লি অর্থাৎ দিল্লিতে ফিরে গিয়েছিলাম। পরের অংশ আমরা দেখবো, দেখুন তো এখানে কী বলা হচ্ছে, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, ব্যাক ইন দিল্লি অর্থাৎ দিল্লিতে ফিরে, আই ফেল্ট অ্যাট সি, ওকে, আমি যেন মহাসমুদ্রে পড়ে গেছি এরকম আমি অনুভব করলাম। এখানে আই ফেল্ট অ্যাট সি বলতে মহাসমুদ্রে পড়ে গেছি, তার মানে হচ্ছে তিনি নিজেকে ভীষণ অসহায় বোধ করছেন আর কি, এরকম। ওকে, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি gone to prison at his call or made any sacrifice for my country। এখানে লেখক কি বলছেন, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি সরাসরিভাবে কিন্তু গান্ধীজির সঙ্গে কোনোদিনই পথ চলিনি, ওকে, বা হাঁটিনি। এরপর দেখ গান টু প্রিজন অ্যাট হিজ কল, তার কথা আমি কখনো কিন্তু জেলেও যাইনি, এখানে প্রিজন বলতে জেল, ঠিক আছে, জেলে যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস
ফর মাই কান্ট্রি, এবং আমার দেশের জন্য আমি কোনো আত্মত্যাগও করিনি। মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স। এখানে বলছেন কি মাই সিস্টার মানে আমার বোন, অ্যান্ড আই এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি এবং আমার মতো আরও অনেক মানুষজন রয়েছে যারা কিনা কী করে, হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স। অনলুকার্স বলতে এখানে দর্শক, তারা শুধুমাত্র কি দর্শকই ছিল। দর্শক বলতে তারা শুধুমাত্র দেখে গেছেন একটা গান্ধীর যে কার্যকলাপ, সেখানে এরা কিন্তু সরাসরিভাবে ইনভলভ ছিলেন না, এরা শুধুমাত্র সাইডে ছিলেন বা পাশ থেকে দেখেছেন, এরকম কথা বলা হচ্ছে। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি যেন নিজেকে অসহায়, প্রচণ্ড অসহায় বোধ করছিলাম, অর্থাৎ আমি যেন মাঝ সমুদ্রে ভেসে গেছি এরকম মনে হচ্ছিল আমার। আই ফেল্ট আই হ্যাড গ্রন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। তো আই ফেল্ট আমি অনুভব করলাম, আই হ্যাড গ্রন আপ আমি বড় হয়ে উঠেছিলাম, উইদিন আ ম্যাজিক সার্কেল একটা জাদু বলয় বা জাদু বৃত্ত, সার্কেল মানে বৃত্ত বা বলয়, একটা জাদু বলয়ের মাঝখানে আমি বড় হয়ে উঠেছিলাম, ঠিক আছে, এটা আমি অনুভব করলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মারা যাওয়ার ফলে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, এবং বাপুর মারা যাওয়ার ফলে আমি অনুভব করলাম যে সেই ম্যাজিক সার্কেলটা, অর্থাৎ সেই যে জাদু বলয়টা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে বা উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে, আনপ্রোটেক্টেড মানে অসুরক্ষিত, অর্থাৎ এখানে লেখিকা বলছেন কি যখন গান্ধীজি জীবিত ছিলেন তখন নিজেকে সুরক্ষিত ভাবতেন, এখন গান্ধীজি মারা গেছেন তাই নিজেকে ভীষণ অসহায় বোধ করছেন এবং অসুরক্ষিত মনে করছেন। তো এরপর দেখুন, উইথ অ্যান এফোর্ট I roused myself। তো উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ মানে হচ্ছে এফোর্ট মানে প্রচেষ্টা করা, প্রচেষ্টার মাধ্যমে আমি নিজেকে জাগিয়ে তুললাম, অর্থাৎ এই যে ব্যাপারটা তিনি ভেঙে পড়েছিলেন খুব, সেটাকে তিনি কাটিয়ে উঠলেন আর কি। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, অর্থাৎ বাপুর যে বেঁচে থাকা এবং মারা যাওয়াটা কি কোনো ব্যাপারই নয়, অর্থাৎ তার বেঁচে থাকা বা মারা যাওয়ার মধ্যে কি কোনো অর্থ নাই, কোনো অর্থই নেই, এটাই বলা হচ্ছে আর কি। How could I so easily lose courage when he was no longer there? অর্থাৎ এখানে দেখো কি বলছে, হাউ কুড আই সো ইজিলি লুজ, আমি ইজিলি লুজ কারেজ মানে হচ্ছে শক্তি, কীভাবে আমি এত সহজেই আমি নিজের শক্তি হারিয়ে ফেলতে পারি। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন তিনি আর বেঁচে নেই, ঠিক আছে, তার ফলে আমি কিভাবে এত সহজেই আমি আমার শক্তিকে হারিয়ে ফেলতে পারি। মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক, আমার মূল্যবোধ তো এতটাও দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু। তো মিলিয়ন্স অফ পিপল মানে লক্ষ লক্ষ মানুষ, উড হ্যাভ বিন অর্ডিনারি ফক তারা সাধারণ হতে পারে, বাট ফর বাপু কিন্তু বাপুর কাছে কিন্তু তারা সাধারণ মানুষ নন। ওকে, হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান আনাদার্স সাফারিং। দেখো, হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স বলতে এখানে উদাসীনতা, অর্থাৎ তিনি তাদেরকে উদাসীনতা থেকে বাইরে বের করে আনতে সক্ষম হয়েছিলেন। অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম এবং তাদেরকে জাগিয়ে তুলেছিলেন টু ওয়ান আনাদার সাফারিং, একে অপরের যে সাফারিং মানে হচ্ছে দুঃখ কষ্ট, তাতে একে অপরের যাতে জাগ্রত হয়ে ওঠে, একে অপরকে সাহায্য করতে পারে, ঠিক আছে, এই বিষয়ে তিনি তাদের জাগ্রত করে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, অর্থাৎ বাপু এখন চলে গেছেন তো কি হয়েছে, ওকে আমরা তো আছি, উই আর স্টিল দেয়ার, আমরা তো এখনও আছি, ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। তো আমরা এখনও রয়েছি যারা হচ্ছে ইয়াং যুবক, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড প্রাউড এবং গর্বিত, টু বিয়ার হচ্ছে ধারণ করতে বা ধারণ করা, হিজ ব্যানার বিফোর আস তার ব্যানার, অর্থাৎ তার যে গান্ধীজির যে নীতি, ঠিক আছে, সেই নীতিগুলো নিয়ে কিন্তু আমরা আগের সামনের দিকে এগিয়ে চলবো, তাহলেই আমরা তার যে প্রেজেন্স বা তার উপস্থিতি সেটা আমরা খুঁজে পাবো আর কি। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, অর্থাৎ এখানে বলা হচ্ছে বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু মারা গেছেন, বাট হিজ ইন্ডিয়া কিন্তু তার ভারতবর্ষ উড কন্টিনিউ টু লিভ মানে তার ভারতবর্ষ বেঁচে থাকবে, ইন হিজ চিলড্রেন তার শিশুদের মধ্যে, অর্থাৎ তার যে নীতি আদর্শ সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা তার যে উপস্থিতি সেটা খুঁজে পাবো। ওকে, অর্থাৎ তিনি মরে গেলেও কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তো এখান থেকে আমাদের এই গল্পটা কিন্তু শেষ হলো। এরপর দেখো এখানে ওয়ার্ড নেস্টগুলো দেওয়া আছে। ডেকড মানে হচ্ছে ডেকোরেটেড মানে সাজিয়ে তোলা বা সাজানো। এরপর ডিফারেন্স মানে হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট মানে হচ্ছে ইন্টারেস্টের অভাব, ঠিক আছে, আগ্রহের অভাব, সেটাই বলা হচ্ছে ইনডিফারেন্স অর্থাৎ উদাসীনতা। কম্প্রিহেনশন এক্সারসাইজ নাম্বার 7 দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার 1, গান্ধীজিজ অ্যাসেস ওয়্যার টেকেন টু এলাহাবাদ
আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি অর বেনারস। তো গান্ধীজির যে ভস্ম, ঠিক আছে, যে অস্থি ভস্ম, সেটা কোথায় আনা হয়েছিল? এলাহাবাদে আনা হয়েছিল। এরপর দেখো নাম্বার বিতে রয়েছে আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য গঙ্গেজ যমুনা ব্রহ্মপুত্রনা নর্মদা। তো অনেক একটা যে ক্রাউড, একটা বিশাল ভিড় জমা হয়েছিল কোথায়? গঙ্গা নদীর তীরে, যেখানে গান্ধীজির যে ভস্ম সেটাকে ইমার্জ করা হয়েছিল বা বিসর্জন দেওয়া হয়েছিল। নাম্বার সিতে গান্ধীজি অ্যাওয়াকেন্ড পিপল টু ওয়ান আনাদার্স ইনডিফারেন্স, জেলাসি, সাফারিং না গ্রিড। তো গান্ধীজি অ্যাওয়াকেন্ড মানে জাগ্রত করেছিলেন একে অপরকে, একে অপরের কি না তাদের যে সাফারিং মানে হচ্ছে দুঃখ কষ্টের, ঠিক আছে, দুঃখ কষ্টের তারা একে অপরকে নিয়ে তাদের যে দুঃখ কষ্ট, ঠিক আছে, একে অপরকে জাগিয়ে তুলেছেন যাতে একে অপরে সাহায্য করতে পারে আর কি, ঠিক আছে, এই বিষয়ে। তো দেখো এখানে আমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু জেনে নিলাম। আর এখানে আমরা সমস্ত তোমাদের এই যে লেসনটা রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু 3 নম্বর লেসন, এখানে 3টি ইউনিট ছিল, প্রতিটা ইউনিট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে পড়লাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ওকে। আর যদি আমাদের চ্যানেল নতুন হওয়া, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।